এসএসসিতে 3বার ফেল করেছি বলে বাবা আমাকে গ্রামের অশিক্ষিত ইট ভাটায় কাজ করে এমন এক ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। ভাটায় কাজ করা ছেলেদের আমি দু চোখে দেখতে পারি না, ওদের চরিত্র ফুলের মতো পবিত্র। অমন পবিত্র চরিত্রের বর আমার চাই না, তাই বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি। বাড়ি থেকে প্রয়োজনীয় সবকিছু ব্যাকপ্যাক করে নিয়ে বেরিয়ে এসেছি। এখন রাস্তায় দৌড়াচ্ছি আর ভাবছি কোথায় যাব। শহরে আমার চেনা পরিচিত কেউ নেই, কে আমাকে ঠাঁই দেবে, কার বাড়ি যাব। ফেসবুকে একটা মেয়ের সাথে আমার 1 সপ্তাহ পরিচয় হয়েছে ইতিমধ্যে। সে আমার বেস্ট ফ্রেন্ড লিস্টে নাম লিখিয়েছে। এত রাতে ওকে ফোন দিয়ে বিরক্ত করা কি ঠিক হবে? ওকে আমাকে ওর বাসায় থাকতে দিতে রাজি হবে? 7-5 না ভেবে ওর হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলাম। ওপাশ থেকে মিষ্টি আর রিনরিনে একটা ভয়েস ভেসে এলো, নীলা আরে ওকে, তোমার বাবা কি তোমাকে আবার মেরেছে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, না আমি বাসা থেকে পালিয়ে এসেছি, এখন মেন রোডে দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে তোমার সাথে কথা বলছি। হোয়াট, সিরিয়াসলি তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো? মানে কি নীলা, এই তুমি কি পাগল? কোথায় যাবে, কিছু ভেবেছো? আমি একটু মন খারাপ করে বললাম, না রোজ সেটা ভাবিনি। মায়ের সাথে বাবার বিচ্ছেদ হওয়ার পর বাবা কখনো নানু বাড়ি যেতে দেয়নি, এমনকি কোথায় তাও আমাকে বলেনি। এই পৃথিবীতে যাওয়ার মতো জায়গা আমার কোথাও নেই। কোথায় যাব, কি করব বুঝতে পারছি না। ছুটতে ছুটতে পা ব্যথায় টনটন করছে। চিন্তা করো না রোজ, বেশি রাত হলে ফুটপাতে শুয়ে পড়বো, সকাল হলে ঠান্ডা মাথায় ভাববো কোথায় যাব। রোজা যেন এবার মেজাজ হারালো, চেঁচিয়ে বলো, তোমার মাথায় কি গন্ডগোল আছে? রাস্তায় থাকবে মানে? কখন কোন দিক থেকে বিপদ ধেয়ে আসে বলা যায় নাকি? তুমি একটা কাজ করো, ঢাকা গুলশানের বাস ধরে সোজা চলে আসো, আমি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো তোমার জন্য। তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই। মাত্র 7 দিনের পরিচয়ে তুমি আমাকে তোমার বাড়িতে আশ্রয় দিতে চাইছো। তোমার ভয় করছে না যদি তোমার বাড়ি থেকে আমি দামি কিছু চুরি করে পালিয়ে যাই পরে? তুমি আসলে একটা গন্ডগোলে। একে তো পালিয়ে এসেছো, তার উপর ফাউল কথা, যা বলার এসে বলো, আর চুরি করো। ফার্স্ট গাড়িতে ওঠো আর চলে আসো, 7 দিনের হোক বা 7 জনম। তোমাকে যখন বেস্টু বানিয়েছি তখন সারা জীবন তুমি আমার বেস্টু থাকবে। আমি ছুটতে ছুটতে বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। ওই তো একটা বাস ছাড়লো বলে আমি জোর কদমে এগিয়ে গিয়ে বাসের সামনে দাঁড়িয়ে বললাম, আঙ্কেল আঙ্কেল প্লিজ বাস থামান, প্লিজ প্লিজ। বাস আঙ্কেল থেমে বললো, এই মেয়ে তোমার কি মরার শখ জেগেছে? বাসের সামনে এসে দাঁড়িয়েছো কেন? আমি উত্তর না দিয়ে বললাম, এটা কি গুলশানের বাস আঙ্কেল? আমি হাত জোর করে বললাম, প্লিজ আমাকে একটু নিয়ে যাবেন, বিপদে পড়ে এসেছি, জাস্ট 1 মিনিট দাঁড়ান, আমি টিকিট নিয়ে আসছি। বলে চোখ বন্ধ করে দৌড় পাঠ করছি যেন রাজি হয়ে যায়। ড্রাইভার আঙ্কেল বললেন, ঠিক আছে। ওনার বলতে দেরি হলেও আমার টিকিট আনতে 1 বিন্দু দেরি হয়নি, বাস চলতে শুরু করেছে। আমি ওনাকে ধন্যবাদ দিয়ে খুশি মনে টিকিট নিয়ে বাসে উঠে পড়লাম। সিট খুঁজতে খুঁজতে কিছু একটাতে পা বেঁচে পড়ে গেলাম, কারো কোলে পড়েছি তো পড়েছি, সাথে তার মাথা থেকে এক মুঠো চুলও উপড়ে নিয়েছে। লোকটা আমাকে ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে নিজের মাথা চেপে ধরে রাগি মুড়ে গরম রক্ত লাল চোখে মাস্কের ভেতর থেকে তাকিয়ে আছে আমার দিকে। আমি এক চোখ বন্ধ করে আরেক চোখ একটুখানি খুলে ভয়ে জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে ওনার সামনে, ওনার বকা শোনার জন্য। উনি ফুঁস করে নিঃশ্বাস নিতে নিতে আশেপাশে চাইলেন, তারপর ভারী ভয়ঙ্কর আর গম্ভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বললেন, রিডিকুলাস, গেট আউট ফ্রম হেয়ার। আমি থমথম খেয়ে ওখানেই দাঁড়িয়ে রইলাম। উকি দিয়ে সিট খুঁজতে লাগলাম, আর চোখে ওনার পাশের সিটে তাকাতেই দেখলাম আমার সিটটা ওনার পাশে। বুকটা আমার ধরাস করে উঠলো। একটু আগে যার চুল উপরে নিয়েছি তার পাশেই কিনা আমাকে বসতে হবে। আমি মনে মনে আল্লাহকে ডাকছি আর বিড়বিড় করে বলছি, আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও। সত্যি বলছি, আমার কখনো এমন ভিমড়ি খাবো না, কারো নাক তো, কারো চুল তো, কারো থোবরা তো, কারো কিছুই ফাটাবো না। প্রমিস, এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও। আমার ভাবনার মাঝে লোকটা আমাকে ধমকে উঠলো, এই মেয়ে, এখানে এখনো সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে সরো, যত সব ডিসগাস্টিং মেয়ে লোক। আমি অসহায় ফেস নিয়ে তার দিকে তাকিয়ে অনুনয় করে বললাম, সরি সরি, খুব সরি, আমি ইচ্ছে করে এমনটা করিনি, আমাকে ক্ষমা করে দিন। লোকটা তার ব্রুজুরায় সামান্য ভাঁজ ফেলে বলল, ঠিক আছে, এরপর থেকে দেখে শুনে চলবে। আমি ধন্যবাদ জানিয়ে নিজের সিটে বসতে গেলে উনি খেকিয়ে উঠলেন, এই মেয়ে এখানে বসছো কেন? আমি টিকিট দেখিয়ে বললাম, এটা 28 নম্বর সিট, আমার বসার জায়গা, এই যে দেখুন। উনি রাগি ফেস করে বললেন, এটা তোমার সিট মানে? এই দুটো আমার সিট, আমি দুটো সিট নিয়েছি। বলে হেল্পার হেল্পার বলে চেঁচিয়ে উঠলেন। আমাকে বললেন উঠে যেতে। আমি উঠলাম না, সুপারগুলো 18 মতো সিটে পিঠ হেলিয়ে বসে থাকলাম। হেল্পার এসে বললেন, কি হয়েছে, এত ভাইজান ডাকছেন কেন? উনি ওনার ক্ষিপ্ত হয়ে বললেন, ওনাকে এই সিটের টিকিট কে দিয়েছে? ওনাকে কে দিয়েছে এখানে বসতে? পাশের লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে, কেউ কেউ তো মিটমিট করে হাসছে। হেল্পার উত্তর বললেন, এটা টিকিট কাউন্টার দিয়েছে, সারা বাসে এই একটাই সিট খালি। মেয়েটা অনেক অনুনয় করার পর উনি বাধ্য হয়ে আপনার পাশে সিটটা দিয়েছে। যশোর টু গুলশান রুটে এটাই শেষ বাস, একটু অ্যাডজাস্ট করে নিন। অ্যাডজাস্ট করে নিব মানে? আমি অ্যাডজাস্ট করতে পারবো না, এমন বাচাল মেয়ের সাথে তো মোটেও না। ওনাকে অন্য কোনো সিট দিন। আমিও জিদ ধরে বসে রইলাম, উঠবই না। দেখি লোকটা আমাকে কিভাবে ওঠায়। অনেক খোঁচাখুচির পর উনি রাজি হলেন। মুখটা মাস্কে ঢাকা থাকলেও বোঝা যাচ্ছে উনি আমার প্রতি ভীষণ বিরক্ত রেগে আছেন। রাগের চোটে ফোঁস করতে করতে ফোনের মধ্যে নিজেকে ডুবিয়ে নিলেন। আমার ফোন আবার বেজে উঠলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে রোজা বলে উঠলো, কোথায় আছো? বাসে, কেবলমাত্র নড়াইল পার হলাম। ঠিক আছে, সাবধানে এসো। রোজা ফোন রাখতে আমি জানালার কাজ খুলে লম্বা করে স্নিগ্ধ বাতাস অনুভব করতে করতে কখন ঘুমিয়ে পড়লাম টেরও পেলাম না।
লোকটা আমার দিকে এই লম্বা জার্নিতে একবারও তাকায়নি। বুঝতে পারছি না তাকালে আমার কি, উনি আমার কিছু লাগে না, তাই ওনার তাকানো বা না তাকানো তো আমার কিছুই যায় আসে না। ঘুমের মধ্যে কারো কারো ধাক্কায় আমি ধরফড়িয়ে উঠে বসলাম, আর মনে ভেঙে চারপাশে তাকিয়ে দেখলাম বাসে একমাত্র আমি ছাড়া কেউ নেই। সামনে দাঁড়িয়ে আছে সেই ড্রাইভার আঙ্কেল। উনি আমাকে তাকাতে দেখে বললেন, বাবারে বাবা, কি ঘুম তোমার মা, সে কখন থেকে ডাকছি। বাসে এত ঘুমাতে নেই, কখন কি হয় বলা যায় না, সবাই আমাদের মতো হয় না, আর কখনো বাসে এত ঘুমাবে না। আমি চোখ কষলে বললাম, এটা কোন জায়গা আঙ্কেল? গুলশান। আমি ড্রাইভারকে ধন্যবাদ জানিয়ে আমার ব্যাগ নিয়ে নেমে পড়লাম। আকাশটা এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘুম ছুটলাম। পাশের একটা ট্যাপ থেকে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে মুখের এপাশ ওপাশ কয়েকবার ঘুরিয়ে হাত মুখ ধুয়ে ব্যাগ থেকে চকলেট বের করে খেতে খেতে রোজার আসার অপেক্ষা করছি। 2 মিনিট পর গোলকাল গোলুমুলু দেখতে একটা মেয়েকে এগিয়ে আসতে দেখলাম। কাছাকাছি আসতে মনে হলো এটা রোজা। পুরো নাম আফরোজা সুলতানা ইমা চৌধুরী, আর আমি নীলা এহসান। বাকি পরিচয় না হয় পরেই দিই। না, মেয়েটা সুন্দর আছে, ফোনের থেকে সুন্দর। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ও কিছুটা হকচকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস গড, তুই ঠিক আছিস? হ্যাঁ আছি, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি বাড়ি চল। জানিস বাবা, রোজা আমার কথা কেটে নিয়ে বলল, যা বলার বাসায় গিয়ে বলিস, এখন চল, আজ বড় ভাইয়া আসবে, এসে যদি দেখে আমি বাসায় নেই তাহলে আমাকে তো কুচি কুচি করে একদম ভাসিয়ে দিবে। আমি কোনো কথা না বাড়িয়ে ওর সাথে রিক্সায় উঠে বসলাম। 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম বিশাল এক রাজকীয় বাড়ির সামনে। রোজা রিক্সায় আমাকে ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে গেট ডিঙিয়ে ভেতরে ঢুকে আমি চারপাশে দেখতে লাগলাম। বাসায় একপাশে গার্ডেন, সেখানে অনেক বেশি দেশি বিদেশি ফুল, আমার পছন্দের বেলি, জুই, শিউলি, বকুলও আছে। অন্য পাশে সুইমিং পুল, একটা বড় আম গাছ আর গাছের সাথে দোলনা। আমি দেখতে দেখতে আনমনে হাঁটতে লাগলাম। রোজা ততক্ষণে সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছে। আমি বেখেয়ালে হাঁটতে হাঁটতে আবার কারো শক্তপোক্ত বুকে ধাক্কা খেলাম, একদম নাক বরাবর। নাকটা ব্যথায় টনটন করে উঠলো। নিজেকে সামলে নিতে গিয়ে হাতটা যে কখন সরে গেলাম আমি টের পাইনি। ভয়ে আটকে উঠে যেই না উপরে তাকিয়ে দেখতে যাবো, অমনি দেখি দাবাং মার্কা পরপর 2টো থাপ্পড় এসে পড়লো আমার গালে। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম।